Good morning. হাই ফ্রেন্ডস, আমি সুজয় বলছি। একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের কাছে একটা বীজ মন্ত্র আছে, সেটা হচ্ছে বাই নাও পে লেটার। এখন কেন, পরে দাম দাও। যত কনজুমারিজম আসছে, ভোগবাদ যত আসছে, ইলেকট্রনিক্স গ্যাজেটের যত আমদানি হচ্ছে, নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, এই তরুণ প্রজন্মের তরুণ তরুণীরা তার দিকে ঝাঁপিয়ে পড়ছে। এসি চাই, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টু হুইলার, ফোর হুইলার, বেড়াতে গেলে তার জন্যে ব্যাংকের টাকা, সব কিছুই এখন নাও পরে দাও, এই মন্ত্র। ইএমআই এখন জানে না এমন তরুণ তরুণী কেউ নেই, সকলেই ইএমআইতে অভ্যস্ত হয়ে গেছে। এখন প্রশ্ন যে ব্যাংক বা বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানি দোকানে ঢুকলেই বলবে স্যার জিরো ইন্টারেস্টে লোন দেব, বা ইএমআইতে আপনি টাকা নিন, ক্যাশ দিতে হবে না। এরকম সুযোগ ভাবা যায়? কি আনন্দ! এরকম একদিন দুটি ছেলে, দুজনেই ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করে, ভালো মাইনে। একটি ছেলে সে ব্যাংকে যাওয়া মাত্রই তাকে চা খাইয়ে তাকে বলল, স্যার আপনার কি লোন লাগবে, কি ক্রেডিট কার্ড লাগবে, আপনি নিয়ে যান। কোনো প্রশ্ন করলো না। তাই বন্ধু একই মাইনে, একই চাকরি করে, তাকে ঘাট ধাক্কা দিয়ে প্রায় বের করে দিল। বললো না না, আপনার হবে না। এর কারণটা কি, সেটাই আজকে বলতে এসেছি। এটা একটা সেটিং কি? ওই ছেলেটা, প্রথম যে ছেলেটা গেল, তার সাথে কি ব্যাংকের কোনো সেটিং ছিল? আর এই ছেলেটার সাথে সেটিং ছিল না বলে তাকে গলা ধাক্কা দিয়ে প্রায় বের করে দিল, তাকে লোন দিল না। এটা এবার আমরা জানব। এর জন্যে জানতে হবে ক্রেডিট রেটিং। এই ক্রেডিট রেটিং ব্যাপারটা বুঝতে হবে, অর্থাৎ ক্রেডিট স্কোর। এটা অনেকেই জানে না, তার ফলে অনেককেই বিপদের সময় ব্যাংকে টাকার দরকার, লোন নিতে গেছে, লোন পাচ্ছে না, বা লোনটা যত টাকা দরকার তত টাকা দিচ্ছে না, বা ইন্টারেস্টটা বেশি নিচ্ছে। এর কারণটা কি? এর কারণটা লুকিয়ে আছে ওই এক বিশেষ ধরনের সেটিং, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। প্রত্যেক ব্যক্তির নিজের একটা ক্রেডিট স্কোর আছে। কারা এটা মেনটেন করে? এর জন্যে ক্রেডিট ইনফরমেশন কোম্পানি, সিআইসি কোম্পানি আছে। তার ভিতর সবচেয়ে বিখ্যাত ট্রান্স ইউনিয়ন সিবিল। আমরা বলি সকলেই জানি সিবিল স্কোর। সিবিল স্কোর যন্ত্রটা কি, বিষয়টা কি, একটু সংক্ষেপে আজকে বুঝে নিয়ে যাক। সিবিল স্কোর 300 থেকে 900 এর ভিতর আপনার স্কোর হবে। 300 স্কোর হচ্ছে সবচেয়ে কম। 300 থেকে 550 পর্যন্ত স্কোর হচ্ছে পুওর স্কোর। আপনি লোন টোন পাবেন না, আপনাকে গলা ধাক্কা দেবে। 551 থেকে 650 হচ্ছে অ্যাভারেজ। অর্থাৎ এই জাতীয় স্কোর হলে আপনি লোন পেতে পারেন, তবে বেশি টাকা পাবেন না, এবং রেট অফ ইন্টারেস্টটা, আরওআইটা হাই হবে। ইন্টারেস্টটা অন্যদের ক্ষেত্রে 9% হলে আপনার হবে 10%, 10.5% ইত্যাদি। তারপরে 651 থেকে 750 হচ্ছে গুড, আর 751 উপর থেকে 900 পর্যন্ত এরা হচ্ছে এক্সেলেন্ট। এদেরই ব্যাংকে গেলেই
কফি খাওয়াবে, এদেরই দেখবেন মোবাইলে রেগুলার আসছে আপনার প্রি অ্যাপ্রুভড পার্সোনাল লোন স্যাংশন হয়ে আছে, আপনি শুধু একবার হ্যাঁ করুন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আপনার প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড দেখবেন মেসেজ আসছে। সিভিল শব্দটার পুরো অর্থ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া লিমিটেড, সিভিল। এরাই হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট ইনফরমেশন কোম্পানি, সিআইসি। এছাড়া আরও কয়েকটি কোম্পানি রয়েছে, যেমন এক্সপেরিয়েন, ইকুইফ্যাক্স, CRIF, হাইমার্ক ইত্যাদি। এরা সবাই রিজার্ভ ব্যাংকের রেজিস্টার্ড, রিজার্ভ ব্যাংকের অনুমোদন নেওয়া আছে এদের। এখন প্রশ্ন, কারোর ক্রেডিট রেটিং ভালো হয়, কারোর খারাপ হয় কেন? তার জন্যে মোটামুটি 4টি বিষয়কে আমরা দেখতে পারি এর জন্যে ক্রেডিট রেটিং খারাপ হয়। প্রথম হচ্ছে আপনার রিপেমেন্ট হিস্ট্রি। এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি স্কোর এর জন্যে পাওয়া যায়, ভালো মার্ক পাওয়া যায়। আপনার রিপেমেন্ট মাসের 5 তারিখে আপনার ইএমআই দেওয়ার কথা। আপনি যদি প্রতিটা 5th অফ দ্য মান্থ প্রতিবার যদি আপনি ঠিক সময় ঠিক দিনে আপনার ইএমআই দেন, আপনার ক্রেডিট রেটিং ইমপ্রুভ করবে ক্রমাগত। অনেকে আছে, পয়সা আছে, হয়তো একটু আলস্য, লেথার্জি, থাক আজকে দেবো তো, আমি তো আর টাকা মারছি না, ঠিক আছে কালকে দেবো, পরশু দেবো। এই যে আপনার ডিলেড হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা এই সমস্ত ক্রেডিট এজেন্সির কাছে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার রেটিং নিচের দিকে নামছে। তাহলে সবচেয়ে বড় হচ্ছে আপনার ক্রেডিট হিস্ট্রিটা, রিপেমেন্ট হিস্ট্রিটা। আপনি সময় মতো কিস্তি বা ইএমআই দিচ্ছেন কিনা, এটার উপর নির্ভর করবে আপনার ক্রেডিট রেটিং এর মেজর ভাগটা। 2 নম্বর হচ্ছে আপনার মিক্সচার অফ লোনটা কীরকম, যে আপনার সিকিউরড লোন বেশি না আনসিকিউরড লোন বেশি। ধরুন আপনি বাড়ির জন্য লোন নিয়েছেন, এটা সিকিউরড লোন, ব্যাংকের এ নিয়ে চিন্তা নেই, জানে আপনি দিতে না পারলে বাড়ি বিক্রি করে আপনার লোন পরিশোধ হবে। কিন্তু আনসিকিউরড লোনের ক্ষেত্রে আপনাকে ধরতে পারবে না। অতএব আপনার যদি 4টে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, 2টো ব্যাংকের পার্সোনাল লোন থাকে, তার মানে আপনার আনসিকিউরড লোনের পরিমাণ বেশি, তাহলে আপনার রেটিং নিচের দিকে নামবে। 3, ইউটিলাইজেশন। অর্থাৎ আপনার ধরুন একটা ক্রেডিট কার্ড আছে, 80,000 টাকা লিমিট, আপনি পুরো 80,000 টাকাই প্রতি মাসে খরচ করছেন, আবার রিপেমেন্ট করছেন। অর্থাৎ ইউটিলাইজেশনটা আপনার প্রায় সবটাই হয়ে যাচ্ছে। এটা ক্রেডিট এজেন্সিগুলো ভালো চোখে দেখে না। আপনার যদি 80,000 টাকা লিমিট থাকে, আপনি যদি তার 30 বা 40% পর্যন্ত ইউটিলাইজ করেন, বা ম্যাক্সিমাম 50% পর্যন্ত ইউটিলাইজ করেন, তাহলে বলা হবে যে আপনার ফিনান্সিয়াল ওয়ার্দিনেস ভালো, আপনার আর্থিক অবস্থা ভালো, যে ওই লোনের উপর আপনি বেঁচে আছেন, সংসার চালাচ্ছেন, ওই ক্রেডিট কার্ডের টাকায় আপনার সংসার চলছে, পুরো টাকাটাই খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট রেটিং খারাপ হবে। আর নাম্বার অফ লোনস, আপনার কতগুলো লোন আছে, আপনি সব রকম লোন নিয়ে বসে আছেন, বাড়ির জন্যে লোন, গাড়ির জন্যে লোন, ফ্রিজের জন্যে লোন, এসির জন্যে লোন, সমস্ত লোন, ক্রেডিট কার্ড 3-4 রকমের, পার্সোনাল লোন, সব লোন নিয়ে বসে আছেন। আপনি পুরো মানে ঋণের জালে জড়িয়ে আছে। এক্ষেত্রেও আপনার ক্রেডিট রেটিং এই সমস্ত রিপোর্টের ভিত্তিতে আপনার ক্রেডিট রেটিং নিচের দিকে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যে কেন কারোর মোবাইলে প্রি অ্যাপ্রুভড লোনের খবর আসছে, বারবার কোম্পানিগুলো ফোন করে, SMS করে বা ফোন করে বলছে, স্যার আপনার জন্য একটা লোন স্যাংশন হয়েছে, আপনি আর একটা লোন নিন।
আপনি ফ্রিজের জন্য লোন নিয়েছিলেন, এবার অন্য একটা কিছুর জন্য লোন নিন। কারোর ক্ষেত্রে এটা আসছে, কারোর ক্ষেত্রে কেন আসছে না? তাহলে বোঝা গেল যে এই হিস্ট্রিগুলোর ভিত্তিতে তারা দেখছে কার ক্রেডিট স্কোর ভালো, যার 750-এর উপর ক্রেডিট স্কোর, এক্সেলেন্ট ক্রেডিট স্কোর যাদের, তাদের তারা ডেকে আনছে, তাদের তারা খোঁজ করছে যে এরা ভালো ক্লায়েন্ট, এদের টাকা দিলে ব্যাংক বা ফাইন্যান্স হাউসগুলো নিরাপদ থাকবে। এবার একটা প্রশ্ন অনেকে করতে পারেন, আচ্ছা স্যার, যে কোনো দিন লোন নেয়নি, একটা তরুণ বা তরুণী 20 বছর, 22 বছর, 24 বছর বয়স, সবে চাকরি পেয়েছে, তার ক্রেডিট রেটিং কেমন করে হবে? তার তো ক্রেডিট রেটিং বাবা কিছুই নেই। যার কোনো ক্রেডিট রেটিং হয়নি এখনো, যে কোনো ব্যাংকের লোন নেয়নি কোনো দিন, তার ক্রেডিট রেটিং হবে না। সেক্ষেত্রে তাদের সাধারণত -1 বা 0 থাকে ক্রেডিট রেটিং। তার জন্যে কি করতে হবে? মোটামুটি সাবালক হয়ে গেলে, 18 বছর হয়ে গেলে তার গার্জেনের উচিত তাদের যে একটা ডিপোজিট আছে ব্যাংকে, ফিক্সড ডিপোজিট, তা সেটাকে রেখে তাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া বা তার নামে একটা ছোট্ট লোন নেওয়া, যেটা নিয়মিত তার গার্জেন শোধ করবে। এর মাধ্যমে হবে কি, আপনার সেই সন্তানের বা ওই তরুণ বা তরুণীর ক্রেডিট রেটিংটা ভালো জায়গায় পৌঁছে যাবে। এখন ব্যাংকগুলো বেশিরভাগই ওই নির্ভর করছে এই রিটেল লোনের উপর, অর্থাৎ ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এবং এই মানুষের বিভিন্ন প্রয়োজনীয় যে ডিউরেবলগুলো, ইলেকট্রনিক গ্যাজেট, সে ফ্রিজ হোক, টিভি হোক, এসি হোক, মিউজিক সিস্টেম হোক, ঘর বাড়ি ইন্টেরিয়ার ডেকোরেশন, এই সমস্ত কিছুর জন্য মানুষ লোন নিচ্ছে। লোন নিয়ে, তার কারণ একটা মানুষ চাকরি জীবনের শুরুতেই প্রচুর টাকা সঞ্চয় করতে পারে না, অর্থাৎ সে তার এই স্বাদ আহ্লাদগুলো পূরণ করতে হলে ব্যাংক লোন নিতেই হবে। আর তার জন্যই এই ক্রেডিট রেটিংটা এখন খুব জরুরি। এখন আপনি ব্যাংকে যে টাকার কথা বললেই আপনি পে স্লিপ জমা দেবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন, আধার কার্ড, প্যান কার্ড, এ তো দেবেন ব্যাংকের লোন অ্যাপ্লিকেশন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাংক কম্পিউটারে আগে দেখে নেবে আপনার ক্রেডিট স্কোর কী আছে। এই ক্রেডিট স্কোর যদি ভালো না হয়, প্রথমত আপনাকে দিতে চাইবে না। এই মোটামুটি আজকে আর বেশি আলোচনা করছি না, দীর্ঘ সময় নেব না। ক্রেডিট রেটিং সম্বন্ধে সাধারণ তরুণ তরুণীদের একটা ধারণা দিলাম। এরপরে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার অবকাশ থাকবে। আপনাদের ক্রেডিট স্কোর বা ক্রেডিট রেটিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এখনই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বটনটা ক্লিক করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।